অনন্তনাগ খুলুমখা সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম। আজকের এই ধনপুরে নির্বাচনী জনসভায় মঞ্চে উপস্থিত এখানকার ধনপুরের মেয়ে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী आदरणीय प्रतिमा भौमिक महोदया, ये अंचल लोकप्रिय विधायक श्री बिंदु देवनाथ महोदय, श्री देवव्रत भट्टाचार्य, ये जिला सम्मानित जिला सभापति श्री जितेंद्र मजुमदार, विधायक काकरामन, श्री पद्मलोचन त्रिपुरा एमडीसी, श्री ओमियो दयाल नवातिया, এই অঞ্চলের টিপরা মাথার অন্যতম নেতা শ্রী ডেভিড মুরা সিং, সাউথ জোনাল চেয়ারম্যান ত্রিপুরা মাথা, और এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব, আমার পৃষ্ঠা প্রমুখ থেকে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি ত্রিপুরা মাথার সমস্ত কার্যকর্তা ভাই বোনেরা, অত্র অঞ্চলের সুধী নাগরিক বৃন্দ, মিডিয়ার বন্ধুরা, আমার সামনে আপনারা বসে আছেন, হাতে পাখা নাড়তে হচ্ছে, কারণ কি সূর্য দেবতার দাবদাহ এই গরমের মধ্যে এসছেন আপনারা। তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না, তার জন্য আমাদেরকে প্রকৃতিকে মেনেই চলতে হয়। বন্ধুরা, এবার ভারতীয় জনতা পার্টি আমাকে পশ্চিম ত্রিপুরা অঞ্চলে প্রার্থী করেছে। আমি 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম ত্রিপুরাতে। এই ত্রিপুরাতে একদলীয় ব্যবস্থা ছিল, একটা লম্বা সময় কমিউনিস্টরা ক্ষমতাসীন ছিলেন, আর এই অঞ্চলের বিধায়ক মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। আর ওই সময় আমরা শুনতাম 2015, 16, 17-তে যে ত্রিপুরাতে স্বর্ণযুগ এনে দিয়েছেন মানিক সরকার, ও পুরো দেশব্যাপী যে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলে এসছে। আমাদেরও সন্দেহ তো হতে পারে এসেই গেছে, কিন্তু 2015-তে ত্রিপুরাতে আসার পর দেখলাম যে কমিউনিস্ট পার্টির স্বর্ণযুগ এসছে, ত্রিপুরার মানুষের স্বর্ণযুগ আসেনি। কিন্তু সেটাকেই বিক্রি করে কমিউনিস্টরা দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিবতম মুখ্যমন্ত্রী আর ত্রিপুরার স্বর্ণযুগ, এই দুই নিয়ে পুরো দুনিয়ার মধ্যে আপনাদের ধনপুরবাসী পরিশ্রম, বারবার ওনাকে বিধায়ক বানিয়ে পাঠিয়ে দেন। এমন একজন লোককে আপনারা বিধায়ক বানিয়ে পাঠাচ্ছিলেন, যে লোকটা আজকে কংগ্রেসের সঙ্গে মিশে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কিসের জন্য? ধনপুরের জন্য, গরিবের জন্য, জনজাতিদের জন্য, যুবকদের জন্য, মহিলাদের জন্য, বুজুর্গজনের জন্য, ত্রিপুরাবাসীর জন্য না, উনি নিজে স্বীকার করেছেন অস্তিত্ব রক্ষার জন্য। বিলিয়নিয়াতে কাল উনি বলছেন অস্তিত্ব রক্ষা করতে হবে, বাঁচতে হবে, আগে ত্রিপুরার মানুষকে বাঁচাতে হবে। ত্রিপুরার মানুষ না খেয়ে মরে যাচ্ছে, ত্রিপুরার মানুষ সন্তান বিক্রি করে খায়। মানিক বাবু, কার সন্তান কে কোথায় বিক্রি করেছে? আজকে 4 দিন হলো আপনাকে আমি বললাম, আপনি যদি ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে তা যদি প্রমাণ করতে পারেন তো বিপ্লব দেব আর রাজনীতি করবে না। তারপর থেকে মানিক বাবু আরেক লাইনে চলে গেছেন। কালকে বিলুনিয়াতে বলছেন প্রধানমন্ত্রী রামলালা, সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা করে, রাম তো ভগবান, ভগবানের আবার রাম
গ্রামের আবার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আরে মানিক বাবু, আপনি ভারতীয় সংস্কার জানেন না, সংস্কৃতি জানেন না, কি বলেন আগ্রম বাগ্রম, বিমৃতি ধরেছে আপনাকে। ভারতবর্ষে না ভারতের বাইরেও মূর্তি পূজা যারা করে, মূর্তি বানানোর পর তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তার নিয়ম আছে। ইয়ে সনাতন, ইয়ে ভারতীয় নিয়ম, ইয়ে কালচার। আপনি কোথায় আছেন? এখনো চীন থেকে বেরোতে পারেননি। এখন আপনি এসে গেছেন সংবিধান বাঁচানোর জন্য, দেশ রক্ষার জন্য। রাষ্ট্রভক্ত মানিক সরকার কমিউনিস্ট রাষ্ট্রভক্ত, কমিউনিস্ট রাষ্ট্রের কল্পনা মানে না, কমিউনিস্ট রাষ্ট্রের সীমানাকে মানে না, কমিউনিস্ট পার্টির সীমানাকে মানে। এখন উনি সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে গিয়েছেন। হাত চিহ্নে ভোট দেবেন কেন? সারা জীবন ওনাকে কাস্ত হাতের চিহ্নে ধনপুরের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, আর শেষ বয়সে 75 বছর বয়সে পিণ্ডদান করার জন্য উনি হাত চিহ্নে ভোট দেবেন। পিণ্ডদান করবে, পিণ্ডদান করবে। আরে কমিউনিস্টের বন্ধুরা, এখন পিণ্ডদান করতে হবে হাত চিহ্নে ভোট দিয়ে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস আর সিপিএম নামধারী করে পুরো ত্রিপুরার মধ্যে কত মহিলার বলাৎকার করেছেন, আশির দাঙ্গা করেছেন। বিচ্ছিন্ন মনুতে 12 জন সিদাম পাল সহ কংগ্রেসীরা জুট আমলে নৃশংসভাবে হত্যা করেছে, আর সিদাম পালের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলেছে। যারা ফুটবল খেলেছে তাদেরকে এবার মানিক বাবু, জিতেন বাবু ভোট দেবেন। আর জিতেন বাবুর কথা তো বলেই লাভ নেই। জিতেন বাবু 20টা এসটি সিট আছে, একটার মধ্যে দাঁড়ানোর মতো হিম্মত নেই। এখানে ডেভিড মোরা সিং আছে, দেখো ডেভিড, হিম্মত নেই, দাঁড়ানোর মতো হিম্মত নেই। নোয়াতি আছে আমার এখানে, অমিয় পদ্মলোচন ত্রিপুরা আছে, জনজাতি, তারা টিপুরা মাথা বিজেপিতে রিজার্ভ সিটে দাঁড়ানোর হিম্মত আছে। কিন্তু সিপিএম এর নেতা এ রাজ্যের জিতেন চৌধুরী এসটি সিটের হিম্মত নেই, তার জন্য জেনারেল সিট সাবরুমে যে ইলেকশন লড়ে বলে আমি মুখ্যমন্ত্রী হব জেনারেল সিট দিয়ে। আচ্ছা, আপনি টিপ্রাসা না, আপনি এসটি সিটে কেন দাঁড়াবেন না? টিপ্রাসাও না উনি, কমিউনিস্টও না উনি। উনি কোন জাতের, কোন পদার্থের, কি জিনিস? তিনি একটাই জিনিস, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হতে চান। কিন্তু উনি আদা কেলেঙ্কারি করার কারণে মানিক সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী ওনাকে এমপি বানিয়ে বিদায় করেছিলেন দিল্লিতে, ওনাকে পাঠাননি, এখান থেকে বিদায় করেছেন। তখন থেকে উনি বসে আছেন, আমি কবে ফাঁক পাবো আর মুখ্যমন্ত্রী হব। তখন গিয়ে বুবাগ্রাকে ধরেছেন 2023 ইলেকশনে, আন্ডারগ্রাউন্ডে সম্পর্ক করেছেন। বুবাগ্রা, আমি সাবরুম থেকে দাঁড়াই জেনারেল সিটে, আমাকে মুখ্যমন্ত্রী বানাও। বুবাগ্রা বলেছে, আশীর্বাদ দিয়ে দিয়েছে, দাও যাও। প্রদ্যুৎ কিশোর মানিককে প্রার্থী দেয়নি, তার বলে উনি জিতে চলে এসছেন, ফাঁক দিয়ে উনি জিতেছেন। সেখানে যদি প্রদ্যুৎ কিশোর মানিককে প্রার্থী দিত, ওনার জামানত জব্দ হয়ে যেত। সেখান থেকে শঙ্কর রায় জিতে আসতো মেরে মিত্র। আর সেখান থেকে 2023 নির্বাচন আমরা বলেছি, অমিত বাসা দেশের গৃহমন্ত্রী সাবরুমে ভাষণ দিয়ে বলেছে যে কংগ্রেস সিপিএম এর সঙ্গে টিপরা মাথার আন্ডারগ্রাউন্ড আতাত আছে। তখন জিতেন চৌধুরী, মানিক সরকাররা বলেছেন না না না, আমরা সাম্প্রদায়িক পার্টির সঙ্গে আতাত করি না। এখন জিতেন চৌধুরী এবং মানিক সরকার বলেন বুবাগ্রা আমাদের সঙ্গে বেঈমানি করেছে। কিসের বেঈমানি? আপনাদের সঙ্গে তো সম্পর্কই নাই, আপনি তো প্রদ্যুৎ কিশোর মানিক করে চেনেনই না, দেখছেন না। বেঈমানি কেমনে করে? বেঈমানি, বেঈমান প্রদ্যুৎ কিশোর মানিক না, বেঈমান এই কংগ্রেসের নেতৃত্ব, বেঈমান মানিক সরকার, বেঈমান জিতেন চৌধুরী, যারা এই ত্রিপুরার মানুষ যাদেরকে 25 বছর টানা সরকার দিয়েছে, 20 বছরের ক্রমাগত মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বানিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর, প্রতিমা ভৌমিক বলার পর, এখানে ঘোষপাড়ার রাস্তা 1971 থেকে হয় না। মানিক বাবু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, 20 বছর লাগাতার আপনি ঘোষপাড়ার রাস্তা পর্যন্ত করতে পারলেন না। আপনি ধনপুরে গ্রামের মধ্যে, একটা গ্রামের মধ্যে আমি চিফ সেক্রেটারিকে নিয়ে গেছিলাম, সেই গ্রামের রাস্তা পর্যন্ত করে দিতে পারলেন না। সেই জনজাতি গ্রামের মধ্যে লাইট পর্যন্ত পৌঁছে দিতে পারলেন না। মানিক বাবু 25টা বছর কি করেছেন? কোথায় ছিলেন? কোন কামটা করেছেন? বলুন না একটা কাম। কেন আবল তাবল বলছেন পাগলের মতো? বলুন আপনি 20 বছরে কি করেছেন? ত্রিপুরার জনজাতিদের জন্য কি করেছেন? ত্রিপুরার জাতির জন্য কি করেছেন?
বলবো বিপিএল কার্ড বানিয়েছি, আমরা রেগার কাজ দিয়েছি। আরে ও তো সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা। আপনি কি করেছেন? আপনার দ্বারা যুবকদের জন্য কি করেছেন? একটা কাজ বলুন, একটা কাজের জন্য আপনাকে মনে রাখবে। একটা কাজ বলুন মানিক বাবু, জিতেন বাবু, 35 বছর সরকার ছিল, কোনো কাজ বলতে পারেন না। আমরা 6 বছরের সরকার হয়েছে, যদি বিপ্লব দেবকে জিজ্ঞাসা করে যে মহিলাদের জন্য বিপ্লব দেব তুমি কি করেছো, আমি বলতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাইয়ের আশীর্বাদে 33% সরকারি চাকরির মধ্যে রিজার্ভেশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে, যেটা ইতিহাস হয়ে গেছে মেরে মিত্র। বিপ্লব দেবকে যদি জিজ্ঞাসা করে তো বলতে পারবো ত্রিপুরাতে টিএসআর এর মধ্যে মহিলা নেওয়া হতো না, প্রথমবার 10% রিজার্ভেশন রেখে হোম ডিপার্টমেন্টে 137 জন মহিলাকে AK-47 নিয়ে দাঁড়ানোর ব্যবস্থা বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বিপ্লব দেবকে যদি জিজ্ঞাসা করে জনজাতির জন্য কি করেছো, প্রো রিয়াং শরণার্থীদেরকে 23 বছর যাবত যারা যাযাবর ছিল নিজের দেশের মধ্যে, তাদেরকে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী 600 কোটি টাকা দিয়ে করেছে। বিপ্লব দেব যদি জিজ্ঞাসা করে তাহলে 1300 কোটি টাকার প্যাকেজ দিয়ে এডিসিতে ভারতীয় জনতা পার্টি সরকার জনজাতিদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করেছে। বিপ্লব দেব যদি জিজ্ঞাসা করে কৃষকদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস, এই প্রথম নর্থ ইস্টের কোন রাজ্য, ত্রিপুরা রাজ্যের মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে এনেছে, যার কারণে কৃষকরা 10 টাকা, 12 টাকা, 13 টাকা করে ধানের কিলো বিক্রি করত, আজ ত্রিপুরাতে 22 টাকা করে ধানের কিলো বিক্রি করে, সেটা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। বিপ্লব দেবকে যদি জিজ্ঞাসা করে যে এই রাতে 33টা পেনশন, কমিউনিস্টরা বড়াই করে বলতো আমরা 33টা পেনশন দেই, টাকা কত দিতে? 300, 500, 700। আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা সমস্ত পেনশন গুলিকে এক নাগারে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত করেছি ভারতীয় জনতা পার্টি সরকার। তাহলে ছাত্রদের জন্য যদি বলে এনসিইআরটি সিলেবাস ভারতীয় জনতা পার্টি সরকার লাগু করেছে, বিদ্যাজ্যোতির 125টি স্কুল সিবিএসই সরকারি স্কুল ভারতীয় জনতা পার্টি লাগু করেছে মেরে মিত্র। তাহলে যদি বলে ছাত্রদের জন্য কি করেছো, বিজেপি করেছে। মহিলাদের জন্য কি করেছো, বিজেপি করেছে। জনজাতির জন্য কি করেছো, বিজেপি করেছে। বুজুর্গদের জন্য কি করেছো, বিজেপি করেছে। কিন্তু যদি কমিউনিস্ট সরকারকে জিজ্ঞাসা করি আপনারা কি করেছেন, তার একটাই জবাব, কাস্তো হাতিরি বানিয়েছি, পার্টি অফিস বানিয়েছি, ফ্ল্যাগ ডান্ডা বানিয়েছি, মানুষকে লাল চক্ষু দেখিয়েছি, মানুষকে মারধর করেছি, মহিলা নির্যাতন করেছি, যুবাওদের বেবকুফ বানিয়েছি, ডিওএফ বানিয়ে চাঁদা তুলেছি, মহিলা সমিতি, নারী সমিতি বানিয়ে লাইন ধরিয়ে মিছিল করিয়েছি, খ্যাত মজুরের নামে কৃষকদেরকে শোষণ করেছি। তারপর যদি কোন কার্যক্রম, আজকে ধনপুরে এই কার্যক্রম হচ্ছে, কমিউনিস্ট যদি এই কার্যক্রম করতো আর মানিক সরকার যদি আসতেন, ধনপুরের মানুষ 10 দিন যাবত চাঁদা ব্যস্ত হয়ে যেতেন, বাড়ি বাড়ি চাঁদা তুলতো। কালকে মানিক সরকার আসবে, চাঁদা দেন, মরিচ দেন, চাউল দেন, চিনি দেন, পুরা ধনপুরকে নাঙ্গা করে তুলতো এরা মেরে মিত্র। আর ত্রিপুরার মানুষ সেই চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে। তাই বন্ধুরা, আজকে এই কংগ্রেস এবং সিপিএম এর যে অবৈধ জোট, সে জোট সংবিধান বাঁচানোর জন্য, কমিউনিস্ট সংবিধান, কমিউনিস্ট রাষ্ট্র। আর আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মানিক সরকারকে জিজ্ঞাসা করেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর যেই চেয়ারে উনি বসতেন, ওই চেয়ারে আমি যখন বসেছি, ওই রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা ছিল না। মানিক বাবু সংবিধানের কথা বলেন, লজ্জা হয় না? বিপ্লব দেব তো জানে আপনার কুকীর্তি। আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী নেই যে যার রুমের মধ্যে ভারতের জাতীয় পতাকা থাকে না। এমন কোন ডিএম নেই, এমন কোন মন্ত্রী নেই যার রুমের মধ্যে জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ থাকে না। উনি 20 বছরের মুখ্যমন্ত্রী, ওনার রুমে একটা জাতীয় পতাকা ছিল না। সে দেশকে সম্মান করে না, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে না। তার রুমের মধ্যে অশোক স্তম্ভ ছিল না, তার মানে ভারতের যে চিহ্ন সেটা উনি মানে না। বিপ্লব দেব আসার আগে 2018-তে আমরা সরকার করার আগে কমিউনিস্ট পার্টির ধনপুরের কোন কার্যালয় হোক, সুনামরার কোন কার্যালয় হোক, তৈবান্দালের কোন কার্যালয় হোক, মেলাল মাঠের কার্যালয় হোক, এদের কোন কার্যালয় কোনদিনও 15 আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারিতে ন্যাশনাল ফ্ল্যাগ এরা উঠাতো না। এরা গান্ধী জয়ন্তী বানাতো না, এরা বিবেকানন্দ জয়ন্তী বানাতো না, এরা
সর্দার বল্লভভাই প্যাটেলের জয়ন্তী মানাতো না, এরা সংবিধান শিখাবে মানিক বাবু শেষ বয়সে 75 বছর বিপ্লব দেবকে সংবিধান, ভারতীয় জনতা পার্টিকে। লজ্জা হয় না মানিক বাবু? এই কথাগুলো বলেন। বলুন ত্রিপুরার মানুষকে কেন জাতীয় পতাকা আপনি রুমের মধ্যে রাখেননি? বলুন ত্রিপুরাবাসীকে কেন অশোক স্তম্ভ রাখেননি? কেন আপনারা সংবিধান মানেন না? বি আর আম্বেদকরকে আপনারা অপমান করতেন, আপনারা ভারতের সংবিধানের বিরোধ করতেন। এখন বলছেন সংবিধান বাঁচানোর জন্য উনি কংগ্রেসের সঙ্গে গিয়েছেন। আচ্ছা বুঝলাম, আপনি সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের সঙ্গে গিয়েছেন, হাত চিহ্নে ভোট দেবেন। সংবিধান কি বলে? কেরালাতে এক সংবিধান, ত্রিপুরাতে আরেক সংবিধান। কেরালা ভারতবর্ষের মধ্যে নয়, ভারতবর্ষের বাইরে। কেরালার মধ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্টের প্রার্থী, ওখানে কোন সংবিধান লাগু করেছেন? প্রকাশ করেছেন সংবিধান, সীতারাম ইয়াচুরির সংবিধান, আর এখানে জিতেন চৌধুরীর সংবিধান। আরে সংবিধানের জানেন কে মানিক বাবু? বসন্তবাজি আপনার সারা ত্রিপুরা রাজ্যে আপনি 25 বছর রাজত্ব করেছেন, আপনারা 35 বছর মানুষকে কি দিয়েছেন? মানুষকে দাঙ্গা দিয়েছেন, আশিক দাঙ্গা আপনাদের। কংগ্রেস এবং সিপিএম এর জন্যই এনএলএফটি আইপিএফটি তৈরি হয়েছে। জনজাতিকে বেবুকুফ বানিয়েছেন, AK-47 হাতে তুলে দিয়েছেন, চাউল হাতে দেননি, টাকা হাতে দেননি, রোজগার হাতে দেননি, আপনারা অস্ত্র তুলে দিয়েছিলেন। এটিটিএফ কে তৈরি করেছে ত্রিপুরার মানুষ জানে, এনএলএফটি কে তৈরি করেছে ত্রিপুরার মানুষ জানে। আপনারা আশির দাঙ্গা দিয়েছেন, ইনসার্জিতে দিয়েছেন, মহিলা বলাৎকার দিয়েছেন, উদান ময়দানের বলাৎকার দিয়েছেন, আপনারা বীরচন্দ্র মেনন 12 জনকে খুন দিয়েছেন, আপনারা পরিমল শাহ মন্ত্রীকে খুন দিয়েছেন, আপনারা মধুসূদন শাহ এমএলএ কে খুন দিয়েছেন, আপনারা আগরতলাতে এসডিএম সুখরাম দেববর্মাকে ট্রাইবেল এসডিএম 3 দুপুরে আগরতলাতে খুন করেছেন, সেগুলো আপনারা দিয়েছেন। মানিক বাবু, আপনারা ত্রিপুরার মানুষকে ভবিষ্যৎ দেননি, আপনারা ত্রিপুরার মানুষকে রোজগার দেননি। লজ্জা হয় না? শেষ বয়সে হাত চিহ্নে তো ভোট পেতে যাচ্ছেন। বলে না শেষ বয়সে মানুষ তো কমসে কম, আমরাও গ্রাম পাহাড়ে একটা প্রবাদ আছে, কেউ যদি বেশি বয়সে মিথ্যা কথা বলে, আমরা বলি আরে অনেক তো বয়স হয়ে গেছে, কমসে কম শেষ বয়সে সত্য কথাটা কও। আমি মানিক বাবুকে বলি, আরে শেষ বয়সে ত্রিপুরার মানুষকে একটা সত্য কথা বলেন যে সারা জীবন ত্রিপুরার মানুষকে আপনারা শোষণ করেছেন, জনজাতিকে বরবাদ করেছেন। এবার বলে প্রায়শ্চিত্ত করুন। আপনি আর আশিস শাহ মিলে আগে বীরচন্দ্র মেননতে যান, সেই শহীদ মিনারে গিয়ে মাথা মুন্ডন করে জিতেন চৌধুরীর সঙ্গে আগে প্রায়শ্চিত্ত করেন, তারপর ত্রিপুরার মানুষকে ভোট চাওয়ার অধিকার জন্য যান। বাবু, আপনাদের অধিকার নাই মানুষের সামনে যাওয়ার, আপনাদের অধিকার নেই, আপনাদের অধিকার নেই গণতন্ত্রের ভোট চাওয়ার অধিকার। আপনারা গণতন্ত্রকে খুন করেছেন, আপনারা তন্ত্রকে খুন করেছেন, আপনারা সিস্টেমকে খুন করেছেন। তাই আমার ধনপুরবাসী জাতি জনজাতির কাছে একটা নিবেদন, মানবে আমার কথা? মানবে? 100% ভোট লাগবে, 100% ভোট লাগবে, 100% ভোট লাগবে। তার জন্য আমি দম করে এসেছি ত্রিপুরাবাসী এবারে ইলেকশনের রেকর্ড করে 100% ভোট করে সব ভোট পদ্মবল চিহ্ন দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে ত্রিপুরা থেকে 2-2টি পদ্মবল দিয়ে ত্রিপুরাবাসী প্রমাণ করে দেবে নরেন্দ্র ভাই মোদী আপনি যখন 2018-তে সাথ দিয়ে ত্রিপুরাতে ঐতিহাসিক পরিবর্তন করেছেন, এবার 2024-এও ত্রিপুরাবাসী আপনাকে 2-2টা পদ্মফুল রেকর্ড ভোট করে 100% ভোট করে আপনার কাছে পাঠিয়ে ত্রিপুরাবাসী আপনার যে প্রতিদান তার উত্তর দেবে। আমি আশা করি আমার ধনপুরবাসী সেই দিশাতে কাজ করবে, বাড়ি বাড়ি যাইবে, বাড়ি বাড়ি ভোট চাইবে, সবার ভোট চাইবে, ত্রিপুরাসার ভোট চাইবে, যারা জাতি জনজাতি সবার জন্য ভোট চাইবে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবার বাড়িতে যাবে। আর নরেন্দ্র ভাই মোদীর জন্য পদ্মবল চিহ্নে 19 এপ্রিল সকাল সকালে গিয়ে 100% ভোট করে রেকর্ড তৈরি করবে। সবাই একবার আমার সঙ্গে মুষ্টিবন্ধ হাত উপরে, মুষ্টিবন্ধ হাত উপরে, যাতে কংগ্রেস সিপিএম এর ভূত ভিতরে না ঢুকতে পারে। বলেন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, অমিত ভাই শাহজি কি, প্রতিভা ভৌমিক কি, রাজীব ভট্টাচার্য কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ পশ্চিম ত্রিপুরা